হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার এই 12 মাসে 13 পার্বণ চ্যানেলে, তোমাদের গল্প দাদু। আজকে আমি তোমাদের যে গল্পটা শুরু করতে যাচ্ছি সেই গল্পটা হচ্ছে টেনিদার গল্প। টেনিদাকে জানো তো? টেনিদা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত সৃষ্ট চরিত্র। টেনিদার আরও 3জন শাগরেদ ছিল। তাদের নাম হচ্ছে প্যালারাম, হাবুল সেন আর ক্যাবলা। তা আমি এদের আসল নামগুলো বলে দিচ্ছি না, তোমরা কেন টেনিদা বলে আমরা জানলেও টেনিদার আসল নাম হলো ভজহরি মুখুজ্জে। আর প্যালা, যে এই গল্পটা যার জবানিতে লেখা হচ্ছে তার নাম প্যালারাম, ওর আসল নাম হচ্ছে কমলেশ বাড়ুজ্জে। আর হাবুল সেন, যে ঢাকাই বাঙাল, তার নাম হচ্ছে স্বর্ণেন্দু সেন। এবং যে সব থেকে চালাক এবং ওদের মধ্যে বয়সে ছোট সেই ক্যাবলা, তার নাম হচ্ছে কুশল মিত্র। এই 4জনের কাহিনী নিয়ে টেনিদার গল্প। তো যাই হোক, আমি তো বলে দিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এটা একটা সৃষ্ট চরিত্র টেনিদা এবং তার সাঙ্গপাঙ্গরা। তা আজকে আমি একটা গল্প বলবো, এটা টেনিদার একটা সিরিজ, গল্পের সিরিজ বলতে পারো। এটা অনেকগুলো অংশ আছে, অনেকগুলো পর্ব আছে। তা আমি সব পর্বগুলো একটা একটা করে তোমাদের আমি শোনাতে থাকবো। তা আপাতত আমি তোমাকে যে গল্পটা শোনাবো, এই গল্পটা হচ্ছে শুরু হলো মেসোমশায়ের অট্টহাসি। এরপর পর আরও আছে, যেমন তোমার যোগসর্পের হাঁড়ি, কলার খোসা, ঝন্টি পাহাড়ের ঝন্টুরা, এরম ধরনের পরপর আছে। আমি যখন যেটা বলবো সেটা আমি তোমাদের নামটা বলে দেবো। যাই হোক, আজকে আমি শুরু করছি সেই গল্পটা। মেসোমশায়ের অট্টহাসি গল্পের নাম। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। চাটুর্যদের রোয়াকে তখন ওদের আড্ডা বলছে। গল্পটা বলছে প্যালার জবানি, অর্থাৎ প্যালা বলছে আর সকলে এটা তোমরা শুনছো। আমরা 3জন বসে আছি, আমি, টেনিদা, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাড়ুজ্জে। আমি পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিং মাছের ঝোল খাই। কেন, আমার পেটের রোগ আছে, তো আমার পেট পাতলা। আমাদের 4র্থ সদস্য ক্যাবলা, সে এখনও এসে পৌঁছয়নি। 4জনেই পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় সবচেয়ে ভালো হচ্ছে ক্যাবলা। হেডমাস্টার মশাই বলেছেন ওনাকে এবার স্কলারশিপও পাবে। আর ঢাকায় বাঙাল হাবুল সেটা পেরিয়ে যেতেও পারে ফার্স্ট ডিভিশনে। আমি 2বার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি, এবার 3rd ডিভিশনে পাস করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে, এর আগে এন্ট্রান্স দিয়েছে কিনা কে জানে, এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের টেনে সে একেবারে মনুমেন্টের ওপর জাঁকিয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়ায় কার সাধ্য? টেনিদা বলে কি জানিস, হ্যাঁ বুঝলি নে, ক্লাসে 2-1জন পুরনো লোক থাকা ভালো, সব জানে টানে আর কি। নতুন ছোকরাদের ম্যানেজ করা চাইতো। তাছাড়া নতুন ছেকরাদের ম্যানেজ হচ্ছে বই কি। এমনকি টেনিদার দুধে বর্দা, যার হাঁক ডাক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজ হয়ে গেলেন বলতে গেলে। 3-4 বার আগে টেনিদার ফেলের খবর পেলে চেঁচিয়ে হাট বাঁধাতেন। আর টেনিদার মগজে ক আউন্স গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তার এমনই অভ্যেস হয়ে গেছে যে যদি হঠাৎ পাশ করে ফেলে যায়, সেই সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেতে পারেন। যাই হোক, আমাদের আড্ডা নিশ্চিন্তে চলছে। এর মধ্যে হতভাগ্য বাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদা নাক মুচকে বলেছিল, নো নো নেভার, রেখে দে তোর পরীক্ষা সব জোর চুরি। কতগুলো গাধা ছেলে গাদা বই মুখস্থ করে আর টক পাশ করে যায়। পাশ না করাটাই সব থেকে বড় ক্রেডিট, জানিস? টেনিদার ইংরেজি এরকম, ক্রেডিটকে ক্রেডিট বলে। দেখ না, বছরের পর আমি হলে গিয়ে এখানে বসে আছি, সব পেপারে অ্যান্সার লিখছি, তবু কেউ আমাকে পাস করাতে পারছে না। সব এক্সামিনারদের আমি এখন ঠান্ডা করে দিয়েছি, বুঝলি? এটাই হলো আসল বাহাদুরি। আমরা শুনছি অবাক হয়ে। আমি বললাম, যা বলেছ, এই জন্যই তো 2 বছর তোমার সাগরেদি করছি। কেন 2 বছর? যে 2 বছর আমি যে ফেল করে বসে আছি। ভেবেছিলাম
ছোটো কাকা কান দুটো টেনে টেনে আমার আধার লম্বা করে দিয়েছে, তাই স্কুল কামড়ে, তবুও স্কুল কামড়ে ঠিক বসে আছি। টেনিদা বলল, চুপ কর, মেলা বকিস নি, তোর ওপরে আমার একটা আশা ভরসা ছিল, ভেবেছিলাম আমার মনের মতো একটা শিষ্য হতে পারবি, কিন্তু এখন দেখছি তুইও 1 নম্বর বিশ্বাসঘাতক। কোন অক্কালে অঙ্কের খাতায় 36 নম্বরের অঙ্ক শুদ্ধ করে ফেললি, আর ফেললি যদি ঢেঁড়া দিয়ে কেটে এলি না কেন? আমি ঘাটটার চুকে বললাম, ভারী ভুল হয়ে গেছে টেনিদা। টেনিদা বলল, দুনিয়াটাই নেমো খারাপ, মরুকে যাক, এখন কি করা যায় বল দেখি। পরীক্ষার তো স্টেপ কলকাতায়, পরীক্ষার পর তো স্টেপ কলকাতায় বসে বসে ভ্যারান্ডা ভাজবো না, একটু বেড়াতে গেলে কেমন হয়? আমি খুশি হলাম, বেশ চলো না, লিলুয়ায় আমার রাঙা পিসির বাড়ি আছে, সেখানে গিয়ে 2 দিন হই হল্লো করা যাবে। থাম, মেলা ফ্যাচ করিস না, যেমন বুদ্ধি তেমন তোর ছাগলের মতন বুদ্ধি, তোর যেমন লম্বা কাম তেমনি ছাগলের মতন বুদ্ধি। লিলুয়া ভেবেচিন্তে একটা জায়গা বের করলে, তার চেয়ে হাতিবাগান গেলে ক্ষতি কি? ছাদের ওপর উঠে হাওয়া খেলেই বা ঠেকাচ্ছে কে? যত সব পিলে রুগীদের নিয়ে পড়া আছে। রামও হাবুল সেন চিন্তা করলো, আর একটা জায়গা যাওন যায়, বর্ধমানে যাইবা, সেখানে আমার বড় মা হইল গিয়া পুলিশের ডিএসপি। দূর সেই ধারে বর্ধমান। টেনিদা নাক কোচকালো। ট্রেনে চেপেছিস কি তার রক্ষা নেই, বর্ধমানে যেতেই হবে, মানে যে গাড়িতেই চড়বি ঠিক বর্ধমান নিয়ে যাবে, সেই রেলের ঝকঝক আর পিঁপি, প্ল্যাটফর্ম যেন রথের মেলা। তবে চাঁদির ওপর একবার টাক চুলকে বললো, তবে হ্যাঁ, সীতাভোগ আর মিহিদানাটা ভালো পাওয়া যায় বলে, সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বলকি, অন্তত লিলু আছে ভালো। রাঙা পিসিমাকে এত অপমান, আমার ভারী রাগ হলো। বললাম, সে তো ভালোই, তবে বর্ধমানে মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতন, সেটা কি তুমি জানো? তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদার মতন তোমাকেই ফলার করে ফেলবে। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে, শুনলে তো হাবুলের মামা ডিএসপি, ওখানে যদি কারোর সাথে মারামারি বাঁধিয়েছ তাহলে তার কথা নেই, সঙ্গে হাজতে পুড়ে দেবে। টেনিদা খানিকটা দমে গিয়ে বললো, যা মেলা বকিস নি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক? হাবুল মাথা টাতা চুলকে অনেক ভেবে চিনতে বলল, তা পেলা নিতান্ত মিথ্যে কথা কয় নাই, আমার মামার আবার মিলিটারিতে আছিল তো, মেজাজটাও মিলিটারির মতো, এই ছেড়েছে না, এই ঢাকার বাঙালটা নিয়ে থাকার জো নেই। এসব বিপজ্জনক মামার কাছে কেন ক্ষমতা মরতে যাওয়া, কেন দিব্যি আছি, কেন মিথ্যে ফ্যাচাঙের মধ্যে পড়তে যাব? আলোচনা যখন এই অবধি এসেছে, হঠাৎ ক্যাবলার প্রবেশ, হাতে 1 ঠোঙা কাবুলিওয়ালা। এই তো ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠিয়ে তারপর চিলের মতন ছোঁ দিয়ে হাবুলের ক্যাবলার হাত থেকে আলু কাবলির ঠোঙাটা কেড়ে নিয়েই প্রায় অর্ধেক একবার মুখে বলল, কোত্থেকে কিনলি রে, তোফা বানিয়েছে তো। আলু কাবলির চোখে ক্যাবলা একদম বিমর্ষ হতে দেয় না, বরং খুশি হয়ে বলল, মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল, এখনো লোক আছে, লোকটা আরও 4 আনা কিনে নিয়ে আয়। ক্যাবলা, ধুর, আলু কাবলি কেন খাবে, পোলাও, মুরগি, চিংড়ির কাঁকড়ে, আনারসের চাটনি, দই, রসগোল্লা এইসব খাবে তো। ইস, আর বলিস নি, পেট এমনিতেই চুঁচুঁ করছে, তার উপর সব শুনলে একদম হার্ট ফেল করবো। কিন্তু হার্ট ফেল করলে তুমিই পস্তাবে। আজ রাত্রে আমাদের বাড়িতে এইসব রান্না হচ্ছে, মা দেখে এলাম, আর মা তোমাদের 3 জনকেই নেমন্তন্ন করতে বলে দিয়েছে। শুনে তো আমরা 3 জনে একেবারে পুরো 3 মিনিট মুখ দিয়ে কারোর কোনো কথা বেরো না, একটা শব্দ নয়। তারপর তিরিং করে একটা লাফ দিয়ে টেনলো, সত্যি বলছিস ক্যাবলা, সত্যি বলছিস, রসিকতা করছিস না তো? ক্যাবলা বললে, রসিকতা করবো কেন, রাঁচি থেকে মেসমশাই এসেছেন যে, তিনিই তো বাজার করে আনলেন। আর মুরগি আছে তো, দেখিস খেলা, বামুনের ছেলেকে আশা দিয়ে নিরাশ করিস না, বড় জন্মে তাহলে কিন্তু তোকে মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই, 8 ডজন মুরগি উঠোনের দড়িতে ক্যাঁ করে ডাকছে বলে আমি কোঁকড় বলে আমি দেখে এলাম। ট্রিম লালা টেনিদা আনন্দে নেচে উঠল।
সেই সঙ্গে আমরাও তিনজনে কোরাস ধরলাম। গলিতে একটা নেড়ি কুত্তা যাচ্ছিল, সে বেটা ন্যাক করে একটা আওয়াজ দিয়ে ল্যাচ কুটে কোথা থেকে যে ছুটে পালাল তাকে আর টিকি দেখা গেল না। যাই হোক, রাত্রিরে এলাই খাওয়ার ব্যবস্থা হলো। সে আর কি বলবো, টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এমনিতেই বোধহয় আর উঠতে পারবে না, ট্রেন দিয়ে টেনে তুলতে হবে। সেদ্ধই মাংসের সঙ্গে আর ডজনখানেক কাটলেট তো খেলোই, সেই সঙ্গে ঘানতিরিশ লুচি, এরপরে প্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে এমনই আমার মনে হলো। খাওয়ার টেবিলে আর একজন মজার মানুষকে পারলো, তিনি হলেন ক্যাবলার মেসোমশাই। বদল কত গল্প কি না জানেন। একবার শিকার করতে গিয়ে বুনো মোষের ল্যাজ ধরে এমন বনবন করে ঘুরিয়েছিলেন, সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে কিল ধরার জোগাড়। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের ওপর পড়েছিলেন। বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলার তো দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনি সবাই মিলে জলজান্ত বাঘটা যখন খাঁচায় ফিরল, তখনও তার জ্ঞান ফেরেনি। শেষকালে নাকি নাকে স্মেলিং সব শুকিয়ে আর মাথায় জলের ছিটে দিয়ে বাঘের মূর্ছা ভাঙাতে হয়। মজাদার সব গল্প। খাওয়ার পরে ক্যাবলাদের ছাড়ে এইসব গল্প হচ্ছে, আর ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই। আমরা মাদুরে বসে মহা আনন্দে শুনছিলাম। মেসোমশাইয়ের টাকের উপরে চাঁদের আলো চিকচিক করছিল, আর থেকে থেকে লালচে আগুনের মতো অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছুটিতে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি। অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বলল, রাঁচি? না না, এখন বেজায় গরম পড়ে হয়েছে ওখানে, তাছাড়া বড্ড ভিড়, ও সুবিধা হবে না। টেনিদা বলল, দার্জিলিং না শিলং? বেজায় শীত, গরমে পড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা কিছু আমি তো ভেবে পাই না। ওসব নয় টয়। আমার কিছু বলার ছিল, কিন্তু কিছুই মনে হলো না, তাই ফস করে বলে ফেললাম, তাহলে কি গোবরডাঙ্গা? চুপ কর পেলা, চুপ কর বলছি। নিজে 1 নম্বর গোবর গণেশ, আর গোবরডাঙ্গা লীলাচার আর কী বা খুঁজি পাবি? মেসোমশাই বললেন, থামো থামো, ওসব নয়। আমি যে জায়গাটা করছি কলকাতা থেকে তার দূরত্ব খুব বেশি না, কিন্তু কলকাতার লোক তার খবর বেশি রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি, হাজারিবাগ আর রামগড়ের মাঝামাঝি জায়গা। বাস থেকে নেমে গরুর গাড়িতে মাইল 3 পর ভারী সুন্দর জায়গা, শাল আর মোয়ার বন, একটা লেকও আছে, তাতে টলটলে নীল জল। দিনের বেলাতে হরিণ দেখা যায়, খরগোশ, বনমুরগি ঘুরে বেড়ায়। মাঝে সাঁওতালের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়। লেকেও কিছু মাছ পাওয়া যায়, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে আমাদের একটা টিলার উপরে একটা খাস বাংলো আমি কিনেছি। বাংলোটা একটা সাহেব তৈরি করেছিলেন, বিলেত যাওয়ার আগে আমায় বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো। আর বারান্দায় বসে কতদূর পর্যন্ত দেখতে পাওয়া যায় তার ঠিক নেই। পাশেই ঝর্ণা, 12 মাস তীর করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাকাটির চেয়ার দল একবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে। টেনিদা আহার প্রমাণ তাকে হেলান দিয়ে তার তড়াক করে উঠে বলল, আমরা যাব, 4 জনেই যাব। মেসোমশাই তখন একটা শিখে দিল, সে তো ভালো কথা, কিন্তু একটা মুশকিল আছে। যে কি মুশকিল? কথাটা হলো বাড়িটায় কিছু গোলমাল আছে। কিসের গোলমাল? ওখানকার সাঁওতালরা বলে বাড়িটা নাকি দানো মানে অপদেবতা, ভূত। ওখানকার অপদেবতা উপদ্রব হয়, মানে কে যেন দুমদাম করে হেঁটে পারে, অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটাতে কেনার পর মাত্র বাড়তি নিয়ে গেছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধ্যেবেলা চলেছি। কাজেই রাত্রির ওখানে কি হয় না হয় কিছুই টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে না কিনা। তাই বলে, ওসব বাজে কথা, ভূত বলে কিছু নেই মেসোমশাই, আমরা 4 জনেই যাব। ভূত যদি থেকেই থাকে তাহলে একেবারে রাঁচির পাগলাওয়ারে পাঠিয়ে দিয়ে তবে ফিরি কোথায়। আর ওমা, তারপর আর কিছু বলতে পারলো না, হঠাৎ থমকে গিয়ে 2 হাতে হাবুল সেনকে প্রাণ পড়ে জড়িয়ে ধরলো। হাবুল সেন ঘাবড়ে গেলে, আহা করকে করে ছাইরা দাও, গলা পর্যন্ত খাইছি, পেটটা আমার ফাইটা যাইবে যে।
টেনুদা তবু ছাড়ে না, আরও শক্ত হলকে হাবুকে, ওটা কি, ওটা কি, ওই বাড়ির ছাদে ওটা কি? আকাশের চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি মেঘের আড়ালে, চারিদিকে ঘুটঘুটি একটা অন্ধকার, আর সেই অন্ধকারে পাশের বাড়ির ছাদে কার যেন দুটো অমানসিক চোখ দপ দপ করে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আর এই মুহূর্তে ক্যাবলা মেসমশাই আকাশ ফাটিয়ে অট্টহাসি হেসে উঠলেন। সে হাসলে আমার কান বোঁ করে উঠল, পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল বেলা জলে পেলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট ফেটে চিরে বেরিয়ে আসবে, কঁক কঁক করতে পারে। এমন বিরাট অট্টহাসি আমি কোনোদিন শুনিনি। এই হচ্ছে টেনিদা গল্পের প্রথম পর্ব এটা। এর পরের পর্ব আমি শোনাবো তোমাদের যোগসর্পের হাঁড়ি। তাহলে অপেক্ষা করো, পরের গল্প নিয়ে আমি একটু পরে ফিরছি।